সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক জাতীয় দলের নারী ফুটবলার ও সংগঠক রেহানা পারভীন। শুভ সকাল আপু, কেমন আছেন? জি, ভালো আছি। খেলেছেন মেয়েদের হ্যান্ডবল, কাবাডি, ফুটবল, ক্রিকেট, আরও খেলা তো রয়েছে, এবং বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের প্রথম নারী অংশগ্রহণকারী আপনি ছিলেন। সেই সময়টা আমরা একটু জানবো, এই যে পুরো জার্নিটা এবং নারী হয়ে এই যে প্রথম যে যাওয়ার যে একটি বিষয়টা, এই সময়গুলো কেমন ছিল আপনার জন্য? পুরো জার্নিটা একটু জানতে চাই। ধন্যবাদ। আমি ছোটবেলা থেকে খেলাধুলা করি। যখন আমি ক্লাস 3-তে পড়ি তখন থেকে অ্যাথলেট দিয়ে শুরু। তখন অ্যাথলেটিক্সে খেলতাম। তো দেখা গেলো যে বর্ষা লৌহগুলো চাকতি নিক্ষেপ করতাম, 3টাতেই ফার্স্ট হতাম। তো ফার্স্ট হলে কি একটু আদর টাদর বেশি হয়, 3টাতে ফার্স্ট মানে কি সবাই একটু আমাকে নিয়ে একটু লাপালাপি করে ছোটোবেলা থেকে। তো আমি ভাবলাম যে কিরে, আমার তো সবাই তো দেখে আদর করে, তো এই আদর যখন করছে তখন তো ক্রীড়াই মনে হয় ভালো। তবে একটা ফাঁকি দিয়ে যে আমার কিন্তু পরিবার সবাই শিল্পী মনা, ওরা সবাই গান করেন। আমার দুলা ভাই, আমার বোন, আমার ভাগনা ভাগ্নি সবাই। তো আমার বোন বলতো তুই ডায়েরি নিয়ে শুক্রবার স্কুল বন্ধ, তুই শিল্পকলায় যা। তো আমি শিল্পকলায় ঠিকই যেতাম ভয়ে, কিন্তু গিয়ে আসলে গানের ওইরকম আমার হতো না আর কি। আমার সবসময় মাঠেই টানতো যে আমি মাঠেই যাই, ওখানে আমার মনে হয় বেটার। তো যাই হোক, তারপরে ভয়ে ভয়ে কয়েকদিন গিয়েছিলাম, তো 2-1টা গানও টুনেছিলাম মানে গিয়েছিলাম বড় আশা করে শিক্ষক আছে ডেকে লাও, 2-1টা গানও টানও করেছি, কিন্তু ওইরকম করে না, কয়েকটা আর কি। তারপরে একটু কবিতা লেখার একটু অভ্যাস ছিল। কবিতা যখন স্কুলে বলতো না যে কারা কারা কবিতা লিখবেন, তো আমি কবিতা লিখেছিলাম। সেই সময় একটা পত্রিকায় ওখানে ছাপা হয়েছিল। কি মহা খুশি, আমার কবিতা মানে পত্রিকায় ছাপা হয়েছে, এরকম খুশিগুলো খুব ছোটোবেলায় খুব পেয়েছি। যখন একটু আস্তে আস্তে হলাম, তখন দেখলাম যে বাংলাদেশে কোথায় ক্রীড়াঙ্গন সবচেয়ে বেটার। তো খোঁজ নিয়ে দেখলাম যে আনসার একাডেমিতে সবচেয়ে ক্রীড়া, তো ওখানে ওরা কিছুটা নিয়োগ দিয়েছিল। তো আমি ওখানে নিয়োগে গেলাম, তো ট্রাইয়ে জিতে গেলাম, টিকে গেলাম। তো ওখানে বললাম যে দেখ ঠিক আছে, তো এখান থেকে আমার মনে হয় লাইফটা আমার শুরু হবে। তো লাইফটা আমার শুরু আনসার থেকে। তো আনসারের অন্য অন্য খেলাগুলো খেলতাম, হ্যান্ডবল। পরে তো 2004-এ ফুটবলটা শুরু হলো, আগে তোকে হ্যান্ডবলেই শুরু করেছি। তো হ্যান্ডবল যখন খেলতাম, আমরা চ্যাম্পিয়ন হয়েছি অনেকবার হ্যান্ডবল থেকে। পরে আস্তে আস্তে ফুটবল আসলো, 2004-এই শুরু হয় আমাদের ফুটবল ফেডারেশন থেকে। তখন বাসু স্যার ছিলেন, অনেকেই ছিলেন এটার সঙ্গে। যখন শুরু হয় তখন আমরা কি করলাম, আমরা ওই ফুটবলে করে যে তুই লম্বা আসিস আয়, তো আমাকে লম্বা হিসাবে ডাকলো। তো আমাদের আনসার একাডেমিতে ট্রেনিং হয়েছে, ঢাকাতেও ট্রেনিং হয়েছে, ট্রেনিংয়ে তো বেস্ট, এবং আমি টিমে চান্স পাওয়া। তো এই যে জার্নিটা যখন শুরু হলো চান্স পাওয়ার, তখনই একটা হলো আন্দোলন, দেশের আন্দোলন, যে মেয়েরা কেন হাফ প্যান্ট পরে খেলবে, এই যে একটা আন্দোলন শুরু, মানে কি সেই শুরু। তারপরে যাই হোক, আমাদেরকে স্কট দিয়ে নিয়ে কমলাপুর স্টেডিয়ামে প্রথম খেলা হয় 2004-এ, তখন আমরা খেললাম খেলা। তারপরে এই জার্নি। তারপরে আমরা গেলাম ইন্ডিয়ায়, 7টা ভেন্যুতে আমাদের খেলা হলো। 7টা ভেন্যুতে আমি 2টাতে আমি সেরা খেলোয়াড় হয়ে আসছি। তারপরে আন্ডার-19 আমরা দিল্লিতে গেলাম। এখানে মজার ঘটনা যে আমরা আন্ডার-19 দিল্লিতে কিন্তু আমরা 6 গোল খেয়ে আসছি ইন্ডিয়ার সাথে, কিন্তু এখন মেয়েরা মানে 6 গোল দিচ্ছে। এটা আমার কাছে খুব প্রাউড মনে হয় যে আমরা যখন শুরু করেছি তখন তো খুব অনেক বাধা ছিল, ইকোনমিক্সের অভাব ছিল, বা আমাদের মানে সব কিছু মিলেই এটা খুব তবু যে শুরু করাটা, এটা কিন্তু আমাদের আমরা মনে করবো যে এটা বড় পাওয়া। এখন যে এই পর্যায়ে আসবে, আমাদের কিন্তু সেটা টার্গেট ছিল, যে আমরা বললাম যে আমাদের তো এখন হয়ে গেল, আমরা তো খেলতেছি না, আমার জুনিয়ররা যদি কখনো ওয়ার্ল্ড কাপ খেলে, সেদিন মানে আমার চেয়ে খুশি মানে কেউ হবে বলে মনে হয় না। তো আপনাদের দোয়ায় এখন কিন্তু বাংলাদেশে যে মেয়েরা ভালো করছে, আপনারা জানেন 2বার সাব চ্যাম্পিয়ন মেয়েরা, এবং আন্ডার-20 খেলা হচ্ছে ইয়েতে। এখানেও কিন্তু আমাদের মেয়েরা, হয়তো ইন্ডিয়া আসেনি, এই যে পার্টিসিপেটটা খেলতেছে নেপাল, ভুটান, বাংলাদেশ আর মালদ্বীপ। এর সঙ্গে আমাদের স্কোর তো দেখতেছেন যে মেয়েরা খুবই ভালো করছে। শুধু সিনিয়ররা নয়, জুনিয়ররাও কিন্তু সাথে সাথে ভালো করছে। আমি স্যালিউট করি যারা ফুটবল ফেডারেশনে যারা সংশ্লিষ্ট হয়ে আছেন, তাদের নেতৃত্বে যে ফুটবল ফেডারেশনটা এত দূর হয়ে আসছে, অবশ্যই পিছনে নেতৃত্ব থাকতে হবে, ইকোনমিস্টটা থাকতে হবে। তবেই আমি সাধুবাদ জানাই ফুটবল ফেডারেশনে যারা ওতপ্রোতভাবে জড়িত, তাদের হাত ধরে। তবে আমি আরেকটা আশা করব, যে মেয়েরা হাত ছুঁই করছে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য, যেন মেয়েরা
ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই, যেহেতু আমাদের এখন এশিয়ানে কোয়ালিফাই করেছে, ওয়ার্ল্ড কাপে যেন তারা চান্স পায়, এবং এটাই যেন আমার আশা এবং আকাঙ্ক্ষা। অবশ্যই সেটা আমাদেরও প্রত্যাশা। ফুটবল বা খেলাধুলা নিয়ে এখন বর্তমানে কেমন ব্যস্ততা চলছে আপনার? ফুটবল বলতে গেলে যখন আমি খেলোয়াড় থেকে আমি আনসারে করছিলাম, আমার নেতৃত্বে কিন্তু আমার টিম চ্যাম্পিয়ন হয়েছে। আমার ফুটবল টিম কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। আমি যদি বলতে চাই, আমার যে মনিকা চাকমা ছোটটা আছে না, তখন ও পিচ্ছি, একদম পিচ্ছি, ওকে আমরা রাঙ্গামাটি থেকে নিয়ে আসলাম, ওকে আমরা ভাতা করে দিলাম। তো ছোট মানুষ, ওকে দেখতেছি ছোট ছোট পুচ্ছি মেয়েটা, এ তো অনেক ভালো করবে ভবিষ্যতে। হ্যাঁ, ওর যে একটা আকাঙ্ক্ষা, যে আমার কিন্তু সেটাই আছে। তারপরে আমাদের ছিল অনেক প্লেয়ার, মাইনু, সুইনু, উমরাচিং, নুবাই, এই শ্রাবণী, এটা না অনেক অনেক ভালো প্লেয়ার ছিল। এই প্লেয়ারগুলো আমাদের আনসারে প্রথম, তখন আমাদের শান্টু স্যার তখন টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন, উনি কিন্তু জাতীয় দলে অনেক ভালো প্লেয়ার ছিলেন। তো ওই শান্টু স্যার আমাকে বলতেছে কি, বাংলাদেশে কি মেয়েরা ফুটবল খেলে? আমি, খেলে না মানে কি বলেন, আমাদের তো আনসারে মেয়েরাই প্রথম শুরু, এবং এই মেয়েগুলো খুব ভালো করছে, তাকে যে নিয়ে আসো। তারপরে আমি আমার স্যারকে, ডিজির সঙ্গে কথা বললাম, ডিজি স্যারের সঙ্গে, আলম স্যারের সঙ্গে কথা বললাম যে স্যার, শান্টু স্যার কিন্তু এই খেলা আমাদের টিমটাকে দেখতে চাচ্ছে এবং ওরা ইয়ে করবেন। কয় কি, তো বেটার, ভালো। আমি কিন্তু, উনি টাকা পয়সা নেবেন না, উনি এমনি। তাই এত বড় একজন কোচ, এত বড় একজন প্লেয়ার, মানে আমাদের প্লেয়ারদেরকে ফ্রি শিখাবে। তা আমি কি করলাম, মানে ঢাকায় খিলগায় রেখে ওদেরকে প্রতিদিন আমি ভোর 6টা, মানে শান্টু স্যার দিয়েছে 6টা, মানে 6টা মানে কি আমি 20 মিনিট আগেই ওদেরকে নিয়ে আমি ইয়েতে গিয়েছি, কমলাপুর স্টেডিয়ামে গিয়েছিলাম। তবে শান্টু ভাই খুবই প্র্যাকটিস করেছেন এবং খুবই ভালো। তখন ওনার হাত দিয়ে শুরু হয়। তখন কিন্তু ছোটন ভাইকে, আমরা যে ছোটন ভাইকে ভালো কোচ নিতে, ছোটন ভাই কিন্তু তোমার হলো যে শান্টু স্যার তখন ছোটন ভাইকেই নিল। আমাকে বললো যে কাকে কোচ নিব, তখন তো আমার সি লাইসেন্স করা নেই। তো আমি বললাম যে ছোটন ভাই তো খুব ভালো। আমি ছোটন ভাইয়ের সঙ্গে একসঙ্গে রেফারি ট্রেনিং করেছি। তবে ছোটন ভাইকে নিল আর কি শান্টু স্যার, নিয়ে আমাদের যে সাব বাংলাদেশি হলো, সে সাব গেমসে উনি শুরু করলেন এই খেলাগুলো। এর আগেও তো অনেক খেলা আমরা খেলেছি, কক্সবাজারে খেলেছি মেয়েরা, অনেক অনেক খেলে, আজকে থেকে অনেক বছর, 2004 থেকে শুরু হওয়া, মানে কি আজকে থেকে এত হারা জেতা, হারা জেতা। তবে আমার জায়গায় আমি বলবো, আমি খুব বলবো না যে আমি অনেক কিছু পেয়েছি। আমি জীবনে অনেক মেয়েদেরকে উঠিয়েছি, আমার হাতে অনেক প্লেয়ার তৈরি হয়েছে, অনেক অনেক। আমার হাতে ক্রিকেটার তৈরি হয়েছে, তিথি নামের একটা মেয়ে, সে জাতীয় দলের প্রথম ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। আমার হাতে শাহনাজ নামের একটা মেয়ে কুমিল্লার, তাকে আমি নিয়ে আসছি, সেও কিন্তু আমার হাতে তৈরি হয়েছে। আরও শিরিন, হ্যাপি, আরও অনেক মেয়েদের, শাহনাজ মালেকা যে আজকে বাংলাদেশ কাবাডি দলের সে ক্যাপ্টেন এবং এখন কোচ হয়েছে, আমি তাকে প্রথম আনসারে চাকরি দিয়েছি। এরকম অনেক প্লেয়ারদেরকে আমি আনসারে চাকরি দিয়েছি। আচ্ছা, এখন তো আমরা মেয়েদেরকে নানা রকম আন্দোলনে দেখতে পারি, সে ব্যাপারগুলো আপনি কিভাবে দেখছেন? আপনি যেটা বলতে চাচ্ছেন যে এই যে মেয়েরা আন্দোলন, এই যে সাবিনারা আন্দোলন করেছে, আসলে আমি মনে করি কি, আমি কয়েকটা টিভিতে এরকম প্রশ্নের উত্তর দিয়েছি যে আপনি কি মনে করেন যে সাবিনা, আমি মনে করি একটা কথা, যে পারফর্ম, মানে যে ফিটনেস যার যতটুকু, সে মাঠে খেলার যোগ্যতা ততটুকু, যার ফিটনেস নেই তারই নেই। তো যাই হোক, আমাদের কোচের যে এটা ছিল, কোচের সঙ্গে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, ফুটবল ফেডারেশন এটাকে বেশি গুরুত্ব দিয়েছে কোচের উপরে। তো সব মিলেই আন্দোলনটা অনেক লেখালেখি, অনেক কিছু তবে আমি মনে করি মেয়েদের সাপোর্টের, কারণ আজকে সাবিনা দেখেন, সাপে দুবার টিম ক্যাপ্টেন এবং দুবার চ্যাম্পিয়ন। এই যে মেয়েটা এত পরিশ্রম করে, এই যে সব কিছু সেরে একটা ফুটবল ফেডারেশনে থেকে, বাবা মা ভাই বোন ভালোবাসার মানুষদেরকে ফেলে রেখে এত দিন ক্যাম্পে থেকে এই যে চ্যাম্পিয়ন হলো, দুবার সাব চ্যাম্পিয়ন, এদেরকে হঠাৎ করে এদেরকে সাইড করবে, এটা আমি না মেনে নিতে পারি না। কারণ আমি কষ্টগুলো বুঝি। হ্যাঁ, কষ্ট মানে যারা কষ্ট করে তারা কষ্ট বোঝে, আর যারা ভালোবাসা পায় ভালোবাসাটা বোঝে। তো আমি কষ্টটা বুঝেছি, এই জন্য আমি মনে করি যে সাবিনাকে আবার পুনরায়, যাই হোক, একটা হতেই পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে। তবে একটা কথা, যে আমরা ওয়ার্ল্ডে দেখেছি যে কোচ চেঞ্জ হয়, এই কোচ চেঞ্জ হয়, আরেক কোচ আছে, দিস ইজ সিস্টেম। এবং প্লেয়াররা যখন পারফর্ম কমে যায়, তখন সেই প্লেয়ার যখন তো স্বাভাবিক তারা খেলতেই পারবে না। আর যেহেতু এখনও সাবিনা আমার ক্লাবে খেলতেছে, এখনও তাও কি আপনারা ভুটানে এসে সাবিনা আরও 5-6টা মেয়ে
আমাদের ভুটানে খেলতেছে এবং ভালো করছে, ভালো স্কোর করছে। তাই মেয়েটা তো আমার গুড পারফর্ম। তাই এত গুড পারফর্ম থাকাকালীনও যদি ওকে সাইড করা হয়, তাহলে নেক্সট জেনারেশন কীভাবে আরও প্লেয়ার এইভাবে এই জায়গায় আসবে বলেন? আমি কি রিহানা, আমার মতো কি আরও অন্য কেউ, যে আমরা কিছু পাইনি, না পেয়ে কিন্তু ভালোবাসা দিয়েই এখানে এই জায়গায় আসছি। এখন তো সবাই মানে ইকোনমিক্সটার জন্য সবাই একটু চেয়ে থাকে, কারণ আমি খেলবো। এখন বাবা মারাও বলছে যে আমার মেয়েটাকে খেলতে দিব, কি লাভ হবে? হ্যাঁ, তখন দেখছে যে না, কিরে খেলতে গেলে তো ফ্ল্যাট দিচ্ছে, খেলতে গেলে তো টাকা পয়সাও পাচ্ছে, তখন কিন্তু সবাই আগ্রহ হয়। এই জিনিসগুলো আমরা বলে আসছি। বেতনের বিষয়টা কিন্তু আমি রিহানা চিৎকার করেছি, তো ইনশাআল্লাহ মেয়েরাও কিন্তু বেতন পাচ্ছে। কিন্তু আমি চাইছি আরও ক্লাবে ওরা যেন খেলুক। আর সাবিনার বিষয়টা যেটা আন্দোলন, আমি সব কিছু মিটমাট করে আবার সাবিনাদেরকে আবার ফিরে নিয়ে আসুক। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন সব সময়। আর ধন্যবাদ আপনারা যারা আছেন এবং এটিএন বাংলাকে। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক